জয়গুরু সকলকে, ছোট ছোট ভাই বোনেদের আমার ভালোবাসা এবং যথাস্থানে প্রত্যেকের উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণাম। ঠাকুর আজকে এক অন্য ধরনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরার সুযোগ করে দিয়েছেন। গত 27-28 ফেব্রুয়ারি 2026 এই দুদিন আমরা সপরিবারে ঠাকুর বাড়িতে ছিলাম। এর আগেও বহুবার ঠাকুর বাড়ি গেছি। যতবার যাই এক আলাদা আনন্দ উদ্দীপনা নিয়ে বাড়ি ফিরি, আরো বেশি করে ঠাকুরকে নিয়ে চলার সুযোগ তৈরি করে দেন ঠাকুর বাড়ি থেকে ফিরে আসার পরে। আর ঠাকুরেরই বলা, বছরে অন্তত কয়েকবার গুরুগৃহে আসতে হয়, এলে গ্রহদোষ কাটে, আরো বিভিন্ন মঙ্গলের সুযোগ তৈরি করতে পারেন তিনি। তার সেই কথা রাখতেই যখন সুযোগ হয় চেষ্টা করি সপরিবারে গিয়ে কয়েকটা দিন ওখানে থেকে আনন্দ লাভ করে আসতে। তেমনই গত ফেব্রুয়ারির 27-28 আমরা ওখানে ছিলাম। আজ যে ঘটনা ঠাকুর বলার সুযোগ করে দিচ্ছেন বা দিয়েছেন, ঘটনাটি যখন ঘটে আমার সঙ্গে 28শে ফেব্রুয়ারি দুপুরবেলা যখন ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়, ঠিক সেই সময় ঠাকুর বাংলোয়, বড়াল বাংলোর ওখানে, তখনও বুঝিনি যে এই ঘটনা আমার সঙ্গে কেন ঘটছে। তবে এটা বুঝেছিলাম এই ঘটনা ঘটার পেছনে নিশ্চিত কোনো মঙ্গল লুকিয়ে আছে, যা আগামী দিনে পরমপিতা পরিষ্কার করে দেবেন আমার কাছে। আজ যখন যাজন করতে বসছি তখন বুঝতে পারছি ঠাকুর ওই ঘটনার সাক্ষী আমাকে কেন রেখেছিলেন। সে সময় আমার পরিবারের বাকি সদস্যরা ফিলান্থ্রপি অফিসের ওখানে, আনন্দবাজারে ফিলান্থ্রপি অফিসের ওখানে আচার্যদেব যেখানে বসেন, ওনার প্রণাম দর্শনের ওখানে ছিলেন পরিবারের বাকি সদস্যরা। আমি ছিলাম ঠাকুর বাংলোয়, বড়াল বাংলোর ওখানে, যেখানে ঠাকুরের ভোগ নিবেদন হয়। ওই সময় এমন এক মানুষের সঙ্গে আমার পরিচয় হয়, যার পরিচয় পেলে আপনারাও আরো বেশি উৎসাহিত বোধ করবেন। দেব তার পরিচয়, কারণ ওনার নাম, ওনার নামের ওজন অনেকটা বেশি। আর এই ঘটনা প্রমাণ করলো, সৎসঙ্গ আগেও এই দৃষ্টান্ত স্থাপন করেছে বিভিন্ন রকম ভাবে, সেদিনও স্থাপন করলো যে সৎসঙ্গে নামের ওজন, ব্যক্তি পরিচয় বা প্রভাব প্রতিপত্তি যার যতই থাকুক, যে যত বড়ই হোক, বিভিন্ন দিক থেকে সৎসঙ্গের কাছে সকলে সমান। সৎসঙ্গের নিয়ম প্রত্যেকের জন্য একইভাবে পালন করতে হয়। এখানে কোনো ছোট বড়, গরিব বড়লোক, শিক্ষিত অশিক্ষিত, নেতা মন্ত্রী, ওজনদার, নাম, ব্যক্তিত্ব, পরিচিতির আলাদা সুযোগ সুবিধা পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ ঠাকুর তা চান না। ঠাকুর সকলের জন্য সমানভাবে। আমি বেলা 11:30 থেকে 11:15 এই সময় ঠাকুর বাংলোর ওখানে যাই, যে ঠাকুর প্রণাম করে আমি আমার ফিলান্থ্রপিতে কিছু কাজ আছে, আমি সেই কাজ করতে বেরিয়ে যাব। আমি ঠাকুরকে প্রণাম করে যথারীতি বেরিয়ে আসছি। ওখানে উপস্থিত কর্মরত সিকিউরিটি দাদা এসে আমাকে বলেন, দাদা আপনি যখন এখন এসেই পড়েছেন, আপনি এখন যাবেন না, একটু পরেই ঠাকুরের ভোগ নিবেদন শুরু হবে, আপনি ওখানে বসুন। একটি জায়গা দেখিয়ে আমাকে ওই সিকিউরিটি দাদাটি বসতে বললেন। বললেন ভোগ নিবেদন হয়ে যাক, আপনি আরেকবার ঠাকুর প্রণাম করবেন, তারপরে আপনি ফিলান্থ্রপিতে যাবেন। আমি তার সঙ্গে দুটি কথা তাকে জিজ্ঞাসা করি যে দাদা আপনি আমাকে আটকাচ্ছেন কেন, আমি চলে যাই, আমার ফিলান্থ্রপিতে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে ঠাকুরকে কেন্দ্র করেই। ফিলান্থ্রপিতে যদি বন্ধ হয়ে যায় আমি তো এবেলা কাজটা করতে পারবো না, আমি আগামীকাল বাড়ি ফিরে যাবো, আমার ওই কাজটা করা খুব দরকার। তখন সিকিউরিটি দাদা প্রায় আমাকে হাত জোর করে বলেন অনুরোধের সুরে, দাদা যখন এই সময় এসেই পড়েছেন, কারণ এই সময় কাউকে আর ঢুকতে দেবো না, আর 5 মিনিট পরে এখানে সব দরজা চারিদিক থেকে বন্ধ হয়ে যাবে, আবার ভোগ নিবেদনের পরে সবার জন্য খুলে দেওয়া হবে ঠাকুরকে প্রণাম দর্শনের জন্য। তা আপনি যখন এসেই পড়েছেন, আপনি এখন যাবেন না, আপনি থাকুন, ঠাকুরের ভোগ নিবেদন হোক, আপনি আরেকবার ঠাকুরকে দেখবেন, প্রণাম করবেন, তারপরে আপনি আপনার কাজে যাবেন। আর ফিলান্থ্রপি এখন বন্ধ হবে না, অনেকটা সময় খোলা আছে, আপনার কোনো ভয় নেই, আপনি বসুন। উনি আমাকে বসিয়ে দিলেন। আমি বসে আছি। কিছুক্ষণ পরে ঠাকুরের প্রধান বিগ্রহের পূর্ব দিকে, যেদিকে জামতলা বলি, ওই জামতলার ওদিকের গেট দিয়ে 3-4 জন মা একসঙ্গে প্রবেশ করছেন। গেটের যেই কাছাকাছি এসছেন, যেহেতু সেই সময় ঠাকুরের ভোগ এবার নিবেদন শুরু হয়ে গেছে, ওই সিকিউরিটি দাদাটি যে আমাকে বসতে বলেছিলেন সেই আবার এগিয়ে গিয়ে ওই মায়েদেরকে বলেন যে আপনারা এখানেই থেমে যান, এখন ঠাকুর ভোগ নিবেদন হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করুন, ভোগ নিবেদন হয়ে গেলে তারপরে আপনারা আবার ভেতরে এসে ঠাকুর প্রণাম দর্শন করবেন। ওই মায়েরা ওখানেই দাঁড়িয়ে যান। আমি দূর থেকে দেখছি। মায়েদেরকে দেখে, তার মধ্যে একজন মাকে দেখে আমার অন্যরকম মনে হয়েছিল যে এই মা কোনো সাধারণ মা হতে পারেন না, এক অন্যরকম দেখতে, সুন্দর, দেখলে মা ছাড়া অন্য কোনো ভাবে সৃষ্টি হয় না, এমনই ভাবনা আমার মধ্যে শেষ হতে না হতেই আমি ওই মায়েদের উদ্দেশ্যে হাত জোর করে জয়গুরু দিয়ে বলি, মা আপনারা রোদে কেন দাঁড়াবেন,
এখনো তো ভোগ নিবেদন হতে অনেকটা সময় লাগবে। আপনারা এসে আমার ওই দিকটায় বসেন, ছায়ার মধ্যে আরাম করে বসেন। ভোগ নিবেদন হয়ে গেলে যখন আবার ঠাকুর প্রণাম দর্শনের জন্য নিয়ম মতন সুযোগ তৈরি হবে, তখন গিয়ে আপনারা প্রণাম দর্শন করবেন। ততক্ষণ এখানে বসেন, বিশ্রাম করেন। তার উত্তরে তিনজনেই বলেন একসঙ্গে একগাল হাসি দিয়ে, বাবা আমাদের কোনো কষ্ট হবে না, আমরা কিছুক্ষণ দাঁড়িয়েই থাকি, তুমি বসো, কোনো চিন্তা করতে হবে না, ঠাকুর ভোগ নিবেদন হোক, আমরা তারপরে ঠাকুরকে প্রণাম দর্শন করবো, আমরা ততক্ষণ এখানে অপেক্ষা করছি, কোনো কষ্ট হবে না। এই কথা বলার পরে ওনাদের মধ্যে থেকে একজন মা আমার দিকে তাকিয়ে আবারও একগাল হাসি দিয়ে বলে, আমি কে জানো, চেনো আমাকে? আমি বললাম, আজ্ঞে মা, আমি চিনি না, আপনি যদি বলেন দয়া করে আপনি কে, তাহলে ভালো লাগবে। উনি উত্তরে বলেন, আমি আচার্যদেবের মাসি। আমার কৌতূহল তখন আরো বেড়ে যায়। আমি বলি, আপনি আচার্যদেবের আপন মাসি? বলে, আজ্ঞে আমি আপন মাসি। আমি বলি, আপনি বড় বৌদির আপন বোন? বলছে, হ্যাঁ গো, আমি বড় বৌদির আপন বোন। আমি পুরোপুরি পরিচিতির সঙ্গে যখন আশ্বস্ত হলাম, নিজের মনে কয়েকটা কথা আবারও উঠে এলো, যে আচার্যদেবের মাসি ঠাকুর পরিবারের এত ঘনিষ্ঠ একজন, তিনি বা তার সঙ্গে থাকা বাকিদেরকে সিকিউরিটি দাদা খুব অনুরোধের সুরে বলেছিলেন যে, মা এখন ঠাকুর ভোগ নিবেদন এক্ষুনি শুরু হবে, আপনারা এখানেই কিছুক্ষণ অপেক্ষা করুন, ভোগ নিবেদনের পরে আবার যাবেন। একবারের জন্য আচার্যদেবের মাসি বা তার সঙ্গে থাকা বাকি মায়েরা কোথাও কোনো রকম প্রভাব খাটানোর চেষ্টা করলো না, উগ্রতা বা উত্তেজনার সৃষ্টি করলো না, যে আমরা তো ঠাকুর পরিবারের লোক, আমাদের আটকাবার তুমি কে, এত ক্ষমতা তোমাকে কে দিয়েছে, আমরা কি সাধারণ সৎসঙ্গী, সাধারণ কর্মী, আমাদেরকে আটকে দিচ্ছ, আমরা যখন যেখানে খুশি যেতে পারি, সব নিয়মের ঊর্ধ্বে আমরা, এমন কোনো কথা বলা তো দূরে কথা, তাদের শারীরিক ভাষাতেও কোনো রকম উত্তেজনা, উগ্রতা, বিরক্তি বা ওই নিয়মকে উপেক্ষা করার কোনো চেষ্টা তাদের চোখে মুখেও ছিল না। এই ঘটনা দিয়ে বুঝিয়ে দেওয়া যায় যে ঠাকুরের তৈরি সৎসঙ্গে যা যা নিয়ম পালিত হচ্ছে সবটা ঠাকুরের ইচ্ছে মতন, তার চাহিদা মতন, এবং সেখানে কোনো ব্যক্তি পরিচয়, ঘটনার শুরুতে যে বলেছিলাম, যত বড়ই হই আমি, আমার নামের ওজন বা অন্য কারোর নামের ওজন যত বড়ই হোক, ঠাকুর পরিবারের সদস্যই হোক, পরিবারের ঘনিষ্ঠই হোক, দেশের প্রধানমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, বড় আমলা, বড় অফিসার, বড় ব্যবসায়ী, যেই আসুক না কেন, সৎসঙ্গে প্রবেশ করার পরে ঠাকুরের তৈরি তার ইচ্ছে মতন যে নিয়ম রয়েছে, সেই নিয়মকে প্রত্যেককে মানতে হবে, শ্রদ্ধার সঙ্গে মেনে ঠাকুর প্রণাম দর্শন করা, ঠাকুর বাড়ি ঘোরা, আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করা, ঠাকুর বাড়িতে থাকা, যাই করি না কেন সবাইকে একই নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। এই দৃষ্টান্ত আচার্যদেবের মাসি আরো একবার স্থাপন করলেন যে আমরা প্রত্যেকে ঠাকুরকে ভালোবাসি, আর মুখে ভালোবাসা নয়, যখনই বাস্তবে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয় যেখানে আবারও জোরালোভাবে বুঝিয়ে দিতে হয় যে ঠাকুরকে মাথায় করে নিয়ে চলা, শুধু মুখে বললাম, সৎসঙ্গে বললাম, কোনো যাজন পর্বে বললাম, এমনটা নয় কো, যখন আমার বা আমাদের সামনে ওই রকম পরীক্ষামূলক পরিস্থিতি তৈরি হবে, তখন বুঝিয়ে দিতে হবে আমাদের বাস্তব কাজের মাধ্যম দিয়ে যে ঠাকুর যেমন চান সেইভাবেই একজন সৎসঙ্গীকে তার দায়িত্ব পালন করতে হয়। সে যত বড়ই সৎসঙ্গী হোক, তার সামাজিক প্রতিষ্ঠা বা পরিচিতি যত উন্নত উচ্চ পর্যায়ে থাকুক না কেন, ঠাকুরের কাছে প্রত্যেকে সমান। এখানে ধনী, গরিব, বড়লোক, শিক্ষিত, অশিক্ষিত, ভালো, খারাপ, নেতা, মন্ত্রী, সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ, কোনো বাদ বিচার হয় না, কোনো বিভেদ নেই, প্রত্যেকের জন্য একই রকম ভালোবাসা, একই রকম সুযোগ সুবিধা, একই রকম ব্যবস্থা, একই রকম নিয়ম। তাই তো সৎসঙ্গ বলতে পারে যে আমরা সকলের বাঁচা বাড়ার সমানভাবে সুযোগ তৈরি করে দেওয়ার আন্দোলন করি, সকলকে একসঙ্গে নিয়ে সকলকে ভালো রাখার, ভালো থাকার পথ দেখানোর চেষ্টা করি। এখানে কোনো বিভেদ নেই, কোনো রাজনীতি নেই, কোনো বিভাজন নেই। আজকের এই ঘটনা আপনাদের কাছে ঠাকুর বলে দেওয়ার সুযোগ করলেন, বুঝিয়ে দিচ্ছেন যে সেদিন তোকে এই ঘটনার সাক্ষী না রাখলে, তুই নিজের চোখে না দেখলে বুঝতে পারতি না, হয়তো বইতে অনেক পড়েছিস, বাস্তবে দেখিয়ে দিলাম যে আমার পরিবারের সদস্য হোক, যত বড় ঘনিষ্ঠই হোক না কেন, প্রত্যেককে পরম পিতার তৈরি বিধান বা নিয়মকে মান্যতা দিয়ে মেনে নিয়েই এগোতে হবে, তবেই ঠাকুরকে ভালোবাসা সম্ভব, তবেই ঠাকুরকে জড়িয়ে ধরে আদর করা সম্ভব। আপনাদের কাছে অনুরোধ, আজকের এই ঘটনা, এই যাজন
যত বেশি সম্ভব প্রত্যেকে মিলে বিভিন্ন মাধ্যম দিয়ে ছড়িয়ে দেবেন, দীক্ষিত হোক অদীক্ষিত হোক। কারণ সমাজে বহুদিন ধরে সৎসঙ্গের এই ভালো আন্দোলন, ভালো কাজের নিন্দা আছে, সমালোচনা আছে। যে কোনো ভালো কাজের নিন্দা সমালোচনা আগেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। সৎসঙ্গও ব্যতিক্রম নয়। সৎসঙ্গের ক্ষেত্রেও নিন্দা ধেয়ে আসে, হিংসা প্রতিহিংসা ধেয়ে আসে। তাই কোনো সৎসঙ্গী, কোনো ভালো মানুষ যাতে সৎসঙ্গের বিরুদ্ধে সমালোচনা, যে নিন্দা, যে প্রচার চলছে, অপপ্রচার চলছে, সেখানে প্রভাবিত হয়ে যেন ঠাকুরকে ভুল না বোঝে, প্রভাবিত হয়ে যেন ঠাকুরের থেকে দূরে সরে না যায়। কারণ যারা খুব কাছ থেকে সৎসঙ্গকে দেখছে না, সৎসঙ্গে আসছে না, তারা অনেক কিছু জানতে পারে না, বুঝতে পারে না। তাই সেই মানুষগুলো যেন হারিয়ে না যায়, ভুল না বোঝে, নতুন কোনো মানুষও যেন ভুলের শিকার না হয়। সেই জন্যই আমাদেরকে আরো বেশি দায়িত্বশীলতার সঙ্গে প্রত্যেকটা ঘটনাকে, এই বাস্তব উদাহরণগুলিকে প্রত্যেকের কাছে তুলে ধরতে হবে, যেন প্রত্যেকে সমানভাবে ঠাকুরকে, ঠাকুরের তৈরি সৎসঙ্গকে, বর্তমান ঠাকুর পরিবারকে প্রকৃতভাবে বোঝার সুযোগ পায়, ঠাকুরকে ভালোবাসার সুযোগ পায়, ঠাকুর বা সৎসঙ্গের মূল উদ্দেশ্যকে বোঝার সুযোগ পায়। আর ওই সমালোচনা, হিংসা, অপপ্রচারের প্রকৃত জবাব এই ধরনের বাস্তব ঘটনাগুলো যা আমরা প্রত্যেক দিন করি, প্রত্যক্ষ করি, তা প্রত্যেকের কাছে জানিয়ে দেওয়া, পৌঁছে দেওয়া আমাদের ঠাকুরের কর্মী হিসাবে, ঠাকুরের মানুষ হিসাবে এক পরম দায়িত্ব। আমরা এই দায়িত্ব পালন করার মধ্যে দিয়েও সৎসঙ্গী হিসাবে বলতে যাতে গর্ববোধ করি, আনন্দ বোধ করি। তাই এই আবেদন রাখলাম, আন্তরিক প্রচেষ্টা, সকলে মিলে আমরা ঠাকুরের কাজকে এইভাবে পৌঁছে দেব, বিভিন্ন রকম ভাবে শেয়ার করব। আর শুধু ঠাকুরেরকে নিয়ে এই আমার ঠাকুরিষ্ট প্রসঙ্গ চ্যানেলকে সমর্থন করা নয়, আপনাদের প্রত্যেকের কাছে আমার আবেদন থাকলো, যেখানে যখন যেভাবে যারাই ঠাকুরের কাজ করছে প্রত্যেককে সমর্থন উজাড় করে দেবেন। কারণ প্রত্যেকটা ঠাকুরের কাজকে যে বা যারা করে সেটা ঠাকুরের কাজ, ঠাকুরের ইচ্ছে পালন হচ্ছে। তাই সব জায়গায় সমর্থন ভালোবাসা উজাড় করবেন, শুধু এই চ্যানেলকে নয়। যেখানে যখন পারবেন সমর্থন ভালোবাসা দিয়ে ঠাকুরের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া মানেই প্রকৃতপক্ষে ঠাকুরকে ভালোবাসা, তাকেই সহযোগিতা করা, তাকেই সমর্থন করা। সেটাই তো ঠাকুরকে মাথায় করে নিয়ে চলা। এখানে কোনো প্রতিযোগিতা নেই, কোনো বিভেদ নেই। যে যেমন ভাবে ঠাকুরের কাজ করছে আমরা প্রত্যেককে সমর্থন করব। আর এভাবেই ঠাকুরকে খুশি করে একসঙ্গে ভালো থাকবো। আগামী দিনে ঠাকুর আবার নতুন কোনো ঘটনা দিয়ে আপনাদের সামনে ঠাকুরের কথা বলার সুযোগ করে দেবেন। চেষ্টা করব ঠাকুরকে নিয়ে উজাড় করে দেওয়ার, যাতে প্রতি মুহূর্তে আমরা প্রত্যেকে নতুন নতুন ভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে আরো বেশি করে তীব্রতর ভাবে ঠাকুরের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ঠাকুরের বলা মতন চলবেন, ঠাকুরকে নিয়ে সপরিবারে সপরিবেশে ভালো থাকবেন। আগামীতে আবার দেখা হবে। আরো একবার জয়গুরু দিয়ে আজকের যাজন এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন। জয়গুরু।